আজকের এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ইশতিয়াক আজিজ উলফত, উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচক বৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় জীবন এবং ইতিহাসের এক ক্রান্তি লগ্নে আমরা এই মিলনায়তনে একত্রিত হয়েছি। 1971-এও অনেক উত্তাল দিন আমরা পেরিয়ে এসেছি। আমার সামনে বসা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম, তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অবলোকন করছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটি মানুষের মনে নানান ধরনের বৈকল্য, চিন্তা ভাবনা, তারা যা চায় সেটি বাস্তবায়িত হবে কিনা এই নিয়ে রয়েছে নানা উৎকণ্ঠা। 17টি বছর আমরা স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। প্রতিদিন টেলিভিশন খুললে দেখবেন আয়নাঘরের কাহিনী, কিভাবে গুম হয়েছে পরিবারের পর পরিবার, কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলি শিকার হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। অবর্ণনীয় এক কাহিনী। এরকম বাংলাদেশ যে কখনো হবে আমরা চিন্তা করিনি। এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়াহিয়া খানের 9 মাসের শাসনের কথা। তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে, গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে, নির্বাচনের কোনো অর্থই হয় না, আমাদের ভোটের কোনো মূল্য ছিল না। নানাভাবে বাংলাদেশের মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রাম করে এসেছে। তারপর আমরা এখানে এসেছি। অবশেষে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে, তখন এক সময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র, তরুণ এবং তাদের অভিভাবকদেরকে, যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্যে, তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে যারা রাজপথে নেমে এসেছিলেন, অকুত ভয়ে হাসিনার এই সঙ্গিনের মোকাবেলা করেছেন। আমার সামনে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা জীবন বাজি রেখে এই 54 বছর আগে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের চোখে, আমরা সবাই তখন বয়সে তরুণ ছিলাম, আমার বয়সে 26 বছর, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন ক্রমেই আওয়ামী দুঃশাসনের কারণে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, ম্রিয়মাণ হয়ে গিয়েছে। এই যারা 71-এ মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না যে কি দুঃসাহসী ছিল বাংলাদেশের তরুণরা। আমি একটা এক্সাম্পল দেই, অজস্র এরকম এক্সাম্পল আছে। আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম। আমি একাই ওই ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি, বাঙালি অফিসার। আমার সাথে একজন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল বাঙালি, কুমিল্লার অধিবাসী, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ক্যান্টনমেন্টের মধ্যেই একটা 8 ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়। সেই যুদ্ধে আনোয়ার হোসেন শহীদ হয়। বিকেলের দিকে আমি 200 সৈনিক নিয়ে বেরিয়ে আসি এবং বাইরে আসার পর ছাত্র, যুবক, সাধারণ মানুষদেরকে সংগঠিত করে আগামী পরবর্তী 3 মাস, প্রথমে চৌগাছা, পরে বেনাপোলে ঘাঁটি গেড়ে বাংকার স্থাপন করে প্রতিদিনই পাক বাহিনীর মোকাবেলা করেছি। আমরা ছিলাম মাত্র 200 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র, যুবক সব দৌড়ে এসেছে। তারা বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে সাহসী তরুণেরা, বিশেষ করে ছাত্ররা, এদের চেহারা এখনো চোখের সামনে ভাসে। আমার অস্ত্র ছিল কম, 600 জনকে আমি ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার সেনা দলে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। 1.5 মাস ট্রেনিং এর পর তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধা হয়েছে। এই 600 জনের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। এদের কথা যখন ভাবি, অধিকাংশই গ্রামীণ যুবক,
শহরের টেলিভিশনে পাদপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষ তাদের পরিচয় জানে না। আমাদের দেশে নষ্ট রাজনীতিতে এই যে তরুণদের অবদান একটা স্বাধীন দেশ গড়ে দিয়ে গেল, এদের মূল্যায়ন হয়নি। তারপরেও আপনারা যারা প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা এখনো যে আগ্রহ রাখেন, এখনো যে দেশটাকে গড়তে চেয়েছিলেন সেই দেশের সমৃদ্ধি দেখার জন্য এখনো অপেক্ষা করে আছেন, পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্মকে প্রশিক্ষিত করছেন, তাদেরকে উৎসাহিত করছেন, এটাই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই 1.5 মাসের ট্রেনিং দেওয়া ছাত্রদেরকে, যারা একটা রাইফেল স্পর্শ করে কখনো দেখে নেই, তাদেরকে নিয়ে জামালপুরের একটি শত্রু ঘাঁটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম। মনে করেন যে আমরা যেখানে বসে আছি এটা হলো পাকিস্তানিদের বাংকার। এখান থেকে এটার উপরে রয়েছে কংক্রিটের ছাদ, অর্থাৎ ছোটখাটো মর্টার ফিল্ড গানের গোলাতে কিছুই হয় না, তারা মজবুত বাংকার করে সেখানে আছে। সামনে মাইন ফিল্ড, এই মাইন ফিল্ডে পা দিলেই আপনি উড়ে যাবেন। তারপর তারা দীর্ঘদিন ধরে এলাকার সামনে গাছ গাছালি পরিষ্কার করে, ফিল্ড অফ ফায়ার বলে আর্মিতে, পরিষ্কার ভাবে লক্ষ্যভেদ করা যায় যাতে, সেই ধরনের একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। বাঁশের কঞ্চি, মেশিন গান, পেছনে রয়েছে পাকিস্তানিদের গোলন্দাজ বাহিনী। এই ধরনের একটা শক্ত ঘাঁটি, যুদ্ধের পরিভাষায় একে বলে স্ট্রং পয়েন্ট। এই ধরনের একটা স্ট্রং পয়েন্টে আক্রমণ করেছি আমরা 150 ছাত্রদেরকে নিয়ে। আমাদের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক 50 জন কি 60-70 জন, আর 150ই ছিল এই সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত একটি ছাত্র, যে 2 দিন আগেও মাথা গুজে স্কুলে যেত, স্যারের বকা খেয়ে আবার বাড়ি ফিরে আসতো, বিকালে আবার বাপমার বকা উপেক্ষা করে ফুটবল খেলতে যেত। নানান ধরনের একটা গ্রামীণ কিশোর যুবক, কি মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা এই যুদ্ধে নেমেছে। এটি হলো স্বাধীনতার মন্ত্র। তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়। 31শে জুলাই আর্লি মর্নিং আমরা এই ঘাঁটি আক্রমণ করলাম। এই ধরনের ঘাঁটি আক্রমণ করতে অবশ্য প্রয়োজন আমাদের জন্য গোলন্দাজ বাহিনীর সহায়তা। আমাদের সাথে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না, আমরা কোনো সাপোর্ট পাইনি। এই ধরনের মাইনফিল্ড পেরিয়ে, মেশিন গানের গুলি পিস্টি উপেক্ষা করে, শত্রুর মুহুর্মুহু কামানের গোলা উপেক্ষা করে আমরা 200 জন শত্রুর ঘাঁটির কাছে গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে আমাদের 100 জনই শহীদ। এই যুদ্ধে আমি আহত হয়েছি, আমার বন্ধু একজন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন। আমি অবাক বিষয়ে ভাবি কিভাবে এই ছাত্ররা, কি লেভেল অফ মোটিভেশন থাকলে তারা এই ধরনের আক্রমণে যেতে পারে। 73 সালে ইংল্যান্ডে একটা কোর্সে আমি গিয়েছিলাম, এখান থেকে পাঠানো হয়েছিল আমাকে, 3 মাসের কোর্স। সেখানে অফিসাররা জানতে চাইতো, কারণ তারা তো যুদ্ধ করে নাই, ব্রিটিশ আর্মি বহুদিন যুদ্ধ করে নাই, তারা জানতে চাইছে আমার কাছে, যেহেতু আমার কমব্যাট এক্সপিরিয়েন্স ছিল, তারা জানতে চাইলো যে কিভাবে তোমরা এই আক্রমণগুলো করেছো। আমি যখন কামালপুর আক্রমণের বর্ণনা তাদেরকে দিয়েছি, পিন ড্রপ সাইলেন্স নিয়ে তারা শুনতো, চোখ বড় বড় হয়ে যেত, এবং শোনার পরে একই মন্তব্য করত যে কোনো পেশাদার বাহিনীর পক্ষে এই ধরনের আক্রমণ করা সম্ভব নয়, কোনো রেগুলার আর্মি এই ধরনের আক্রমণে যাবেই না কামানের গোলন্দাজ বাহিনীর সাপোর্ট ছাড়া। একমাত্র যারা সুইসাইড স্কোয়াড, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে পাগল পারা, সেই ধরনের দুঃসাহসী যুবকেরা, তরুণেরাই পারে এই ধরনের আক্রমণ পরিচালনা করার জন্য। ভাই কি ভাই, হোয়াট ইজ ইউর প্রবলেম ভাই, প্লিজ। বড় কষ্ট লাগে এই দেশের জন্য, আমরা এই দেশের জন্য অনেক কষ্ট করি। হ্যাভ পেশেন্স ফর 10 মিনিটস। আমার যুদ্ধের, আপনারা জানেন, আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয়। আমার বেতার সেটটা ক্যারি করছিল সিরাজ বলে এক তরুণ সৈনিক। আমার পাশে উলফত যেরকম বসে আছে 6 ইঞ্চি দূরে, সেও 6 ইঞ্চি দূরে ওই বেতার যন্ত্রটা বহন করে আমার সাথে সাথে চলছিল। আমার হাতে হ্যান্ডসেটটা শুধু ছিল। হ্যান্ডসেটে আমি কথা বলার চেষ্টা করছি অন্য কমান্ডারদের সাথে, মেজর জিয়াউর রহমানের সাথে কথা বলার চেষ্টা করছি। গা ঘেঁষাঘেঁষি 6 ইঞ্চি পাশাপাশি, যে হঠাৎ দেখি তার শরীরের নিম্নাঙ্গ উড়ে গিয়েছে, মাইনফিল্ডের উপরে এসে পড়েছে, তার শরীরের অর্ধেক মুহূর্তেই উড়ে গেল। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করলো সিরাজ। তার এখানে দুঃখ করারও সময় নাই,
শোক করার সময় নেই। সামনে শত্রু, মেশিন গানে গুলি আসছে, কামানের গোলা পড়ছে, তাড়াতাড়ি ওয়ারলেস সেটটা আরেকজনের কাঁধে দিয়ে আমরা শত্রুর দিকে গেলাম। সামনের কয়েকটি বাংকার দখল করলাম, কিন্তু সালাউদ্দিনের মৃত্যুর কারণে, আমি আহত হওয়ার কারণে আমাদেরকেও পিছনে নিয়ে এসেছে, যার ফলে আক্রমণ সফল হয়নি। কিন্তু এই ধরনের আক্রমণে ব্রিটিশ আর্মিকে যখন আমি বললাম যে 1.5 মাসে ট্রেনিং প্রাপ্ত সৈনিকেরা আর্টিলারি সাপোর্ট ছাড়া এই ধরনের আক্রমণ করেছে, তার অবাক বিস্ময়। আমাদের জাতি তাদের চোখে যে সম্মানবোধ দেখেছি, এটি আমাদের জাতির গৌরব। 71-এ আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, সারা জাতি যুদ্ধ করেছে, ইট ওয়াজ এ পিপলস ওয়ার। কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে 71-এ আমরা ভুল করেছিলাম। কোথায় ছিল তারা? এই গত 17 বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে, আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে। আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না। আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি, 9টি মাস যুদ্ধ করেছি। 18টি জেলা ছিল তখন। একটা জেলা সিলেট একমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, প্রথম ইস্ট বেঙ্গল। আমি 14ই ডিসেম্বর তারিখে সেই আক্রমণ পরিচালনা করেছি। আমার 18 জন সৈনিক ঘটনাস্থলে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ভয়াবহ যুদ্ধ। আমাদের সাথে বেতার সেট ছিল, একজন ভারতীয় মেজর ছিল বেতার সেট নিয়ে, কিন্তু চা বাগানের ভিতর দিয়ে আসার কারণে বেতার সেট কাজ করছিল না। চা বাগান পেরিয়ে যে মুহূর্তে সিলেট শহরের মধ্যে পা রাখলাম, সিলেট অপরিচিত জায়গা, আমি কোনোদিন যাইনি, আমাদের সাথেও কেউ যায়নি, মেজর জিয়াউর রহমানও কোনোদিন যান নাই। একজন মাত্র সিলেটি অফিসার ছিল আমাদের সাথে, ক্যাপ্টেন নূর, সে পেছনে ছিল। যাই হোক, এইভাবে সেই ভয়াবহ যুদ্ধে হঠাৎ করে সামনে পাক বাহিনীর সামনে পড়ে গেলাম। আমরা ট্রেঞ্চও খুঁড়তে পারিনি, তার আগেই তারা আমাদের উপর আক্রমণ চালালো। 14ই ডিসেম্বর তারিখে সারাদিন আক্রমণের পর তাদেরও অনেক হতাহত হলো, আমারও। 2টা মেশিন গান থাকে ইনফ্যান্ট্রি কোম্পানিতে, 2টা মেশিন গান যারা চালায় ধ্বংস হয়ে গেল, শহীদ হয়ে গেল। 18 জন শাহাদাতের পর আমিও যখন মৃত্যুর অপেক্ষা করছি, সেই সময় বেতার সেটে এক চমৎকার মেসেজ পেলাম। ভারতীয় মেজর আমাকে বলছে যে তিনি বেতার যোগাযোগ স্থাপন করতে পারছেন, কামানের গোলা চাইলে তিনি ফেলতে পারেন শত্রুর এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে। আমি বললাম যে হাতাহাতি যুদ্ধ চলছে, এখন আর কামানের গোলার প্রয়োজন নেই, যদি সম্ভব হয় একটা এয়ার সর্টি সামনের এই পাকিস্তানিদের বাংকারের উপর আনা যায় কিনা। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় মিগ বিমান এসে 15 মিনিট ধরে গোলা নিক্ষেপ করে এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাঁটি ছিল, সেই গোলা বর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে, সেই যে শব্দ, ভয়াবহ শব্দ, আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায়। এই ভয়াবহ শব্দে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে সারেন্ডার করলো। সেদিন জীবনে রক্ষা পেলাম। অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়েছি, অনেক সাহসী তরুণ দেখেছি। এখানেও যারা অনেকে আছেন, এখন তাদের পক্ষ কেশ, চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে, এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের। পাকিস্তান স্বাধীন হয়েছে মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ব্রিটিশ আমলে। টেবিলের উপরে, ম্যাপের উপরে আঁকুবুকি করে 2টি দেশ সৃষ্টি হয়েছে, কিন্তু এই যে মেশিন গানের সামনে বুক পেতে দিয়ে শত্রুর সাথে হাতাহাতি বাংকারে গিয়ে লড়াই করে এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করত, এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে 71-এ, সে এক গৌরবের ইতিহাস। আজকে লক্ষ্য করেছি দুঃখের সাথে 73 থেকে 72 থেকেই এই সাহসী যুবকদের কথা ভুলিয়ে দেবার জন্য, মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ, সারা জাতি যে যুদ্ধ করতে পারে, এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, ক্ষুদ্র তাদের কলিজা, এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায়, কাউকে কোনো কৃতিত্ব দিবে না। বিশেষ করে গ্রামীণ যুবক, গুলশান, বনানী, বাড়িধারায় যারা থাকে না, যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না, যাদের পা নগ্ন পদ, গায়ে শুধু একটি গেঞ্জি, পরনে একটি লুঙ্গি, হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম। প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই। এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে। তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য। এই ধরনের চলতে চলতে অবশেষে আমরা
এই জুলাই আগস্টে 24শে আগস্টে এসে এই হারমাত বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি। সারা জাতি আবার মাঠে নেমেছে। এটি 1-1.5 মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি। 17 বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে। আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, গুম হয়েছে, নিহত হয়েছে, মিথ্যা মামলায় বারংবার। 18 সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা, তার আগে দেখি কয়েক হাজার নির্বাচন করতে গিয়েছে, দেখি আমার 4000 লোক, আমার 4000 কর্মী তারা গায়েবী মামলার আসামি। হাইকোর্টে দৌড়াদৌড়ি করলাম, 300-400 মতো জামিন নিতে পারলাম, বাকি অধিকাংশ এলাকায় যেতে পারে নাই। দিনের ভোট সেবা রাতে হয়েছিল, আগের রাতে ভোট টোট দিয়ে সেরেছিল। এইভাবে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। এই কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। শেখ হাসিনাকে এইভাবে তাকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। এখন আবার শুরু হয়েছে এক নতুন সংগ্রাম। 17 বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত, প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে, মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়, উপদেষ্টা বানানো যায়, রাষ্ট্র ক্ষমতায় যে বেহিসাবি কত ধরনের তৎপরতা দেখা যায়, তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে। কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়। একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে। তারা এই যে গুটিকত লোককে বসিয়ে দেওয়া হলো, তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে, জনগণের সাথে কোনো পরিচয় নাই। যারা বাংলাদেশে গ্রাম অঞ্চল দেখে নাই, ধান গাছে তক্ত হয় কিনা জানে না, আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে, তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা 71-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, যারা 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। সব সময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান। আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। পিআর কি? সংখ্যানুপাতিক নির্বাচন। পৃথিবীতে সখানে গণতান্ত্রিক দেশ আছে, 200 গণতান্ত্রিক দেশ আছে। এক এক দেশে যে যার কালচার অনুসারে, যে যার সংস্কৃতি অনুসারে, জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের দেশে প্রায় 100 বছরের কাছাকাছি 1937 সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে। তার আগেও 2-1 বার ভোট হয়েছে, কিন্তু 37 সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে। সেই 37 সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে, 1 ম্যান 1 ভোট, এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি। কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। আমাদের আশেপাশে কোথাও পিআর নাই, আছে নেপালে ছিল, সেখানে 2 বছরে প্রায় 10টি সরকার এসেছে আর গিয়েছে। অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে। বোঝা যায় এটি একটি দুর্বল সরকার, এই সিস্টেম স্যুট করে না। সেটি ছিল নেপালে। আরেকটা ছিল শ্রীলঙ্কাতে, সেখানেও একই অবস্থা হয়েছে, জনরোষের সরকার পতন হয়েছে। পাশের দেশ ভারত, যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে, সেখানে কিন্তু পিআর নাই, সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয়। গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে, ইংল্যান্ডে, সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয়। যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো, তাহলে যারা 200-300 বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে, তারা তো এই ব্যবস্থাটা, এই সংখ্যানুপাতিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট হতো, প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো। এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে, নেদারল্যান্ডসে আর 2-4টি দেশে, যাদের দেশে কালচার এরকম, তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম, হয়তো তাদের জন্য এটাই ভালো। এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক। কিন্তু বাংলাদেশের মানুষ
সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। আমাদের দল বিএনপি যখন লেজে গোবরের অবস্থা হলো, সবসময় বিপুলভাবে 4 বার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি। 1996 সালে অনেক লেজে গোবরের অবস্থায় আমরা নির্বাচন করেও 120টি আসন পেয়েছি। তখন এই জামাতে ইসলামী, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই। তারা যদি মনে করে যে 2-3টি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায়, তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশে মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। পৃথিবীর কোথাও এরকম হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ, যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি। সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স, বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। 17 বছর অনেক কষ্ট করেছি আমরা। সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে, জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এদেরকে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না। জনগণের সম্মতি প্রয়োজন, রাষ্ট্রের মালিক জনগণ। আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে, তারা দেশকে সাজিয়ে নেই। তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচন আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। লক্ষ্য করেন একটি দল এনসিপি, তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপির এই সদ্য সাবালক ছাত্ররা তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকারের নাকি তারাই পতন ঘটিয়েছে। বিএনপির 588 জন সদস্য এই 1.5 মাসের সংগ্রামে জীবন দিয়েছে। এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার, তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো। এই এনসিপি তো সবাই ছাত্র, তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো, 100 ভোট পায় না এই ডাকসু নির্বাচনে। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেব না। আরে অদ্ভুত কথা। এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না, বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপরে 2-3টি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ দল, রাজনৈতিক দল বিএনপি, আমরা কখনোই এটিকে সহ্য করব না। আজকে সারা আমরা জানি পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। এদের তো কোনো দেশ নাই, এরা এখন মাসির দেশে গিয়েছে, সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এত অত্যাচার, নিপীড়ন, মানি লন্ডারিং করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো দুঃখবোধ তাদের নাই। এই যে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে গেল, 3টি নির্বাচনে একের পর এক তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণের গণতন্ত্রকে ধ্বংস করে গেল, এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয়।
তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, ভবিষ্যতেও তাই করবে। এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। আজকে দেশের অর্থনীতি স্থবির। কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি। কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না। তার মধ্যেও বর্তমান সরকারের বিলাস বেসনের কোনো কমতি নাই। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, তিনি দেশের গৌরব, কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি। সফলতা পান না পান, ব্যয় সংকোচতাকে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি CSD 8, CSD 9-এ। সেখানে বিশেষ করে এই এখন যে অধিবেশন চলে, অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে। এটা একটা মেঠো বক্তৃতা দেয় 10 মিনিটের, এটা কেউ শোনে কেউ শোনে না। কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে। এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয়, দুঃখ হলেও সত্য, অতীতের সরকারগুলোর আমলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল, বক্তব্য দিয়েছে, ওই সময় লোকজন উঠে চলে যেত। ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলো কখন বক্তৃতা দিবে, ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে। এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিংয়ের জন্য 104 জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। তার প্রেস টিমের 5 জন গিয়েছে, অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে। এটা তো আপনার আমাদের অর্থের অপচয়। এইভাবে মাঝখানে তার বোধোদয় হয়েছিল, তিনি 54 জন নিয়ে গিয়েছিলেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয়। দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে। আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো এখানে, তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারতো না, আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না। শেখ হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন। কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট কখনো ফিনল্যান্ডে, কখনো ইংল্যান্ডে, কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে। মাহাথির মোহাম্মদ, তারপরে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে। কিন্তু এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদারচেতা, সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে। এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে, আমরা জানতে পারি যে সরকার প্রধানরা কি করে। সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে। এদের তো লুণ্ঠন তো সীমাহীন। একটা প্রতিমন্ত্রী, তার 360টা বাড়ি শুধু লন্ডনে, 200 বাড়ি দুবাইতে, আমেরিকাতে। এই দেশের সরকার অনেক কাজ করে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম, এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসবের মধ্যে তারা নাই। আরেকটা জিনিস, বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো
নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই তাদের। 17 বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন, চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। এই সংগ্রাম, এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে, সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো, এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা দেখবো কারা সেখানে বাধা দেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।